আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শেখ এডুকেশন একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন প্রকাশ করা হয়েছে, সেখান থেকে আমরা আজকে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয়ের উত্তর করার চেষ্টা করব। তার আগে আমরা প্রশ্নটা দেখে আসি, এবং সেই সাথে যারা আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট সবার আগে নোটিফিকেশনে পেয়ে যাও। চলো প্রশ্নটা দেখি। যে এটা আমাদের একাদশ অধ্যায় থেকে, অর্থাৎ 5 নম্বর অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হচ্ছে 5, একাদশ অধ্যায় থেকে প্রশ্নটা করা হয়েছে যে ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। আমাদের প্রশ্নটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে আমাদের প্রশ্ন যে ভাষা আন্দোলন ও বাঙালি জাতীয়তাবাদের বিকাশ শীর্ষক প্রবন্ধ। এই প্রশ্নটির উত্তর করার জন্য আমাদেরকে অবশ্যই এখানে দেওয়া 4টি নির্দেশক ফলো করতে হবে। নির্দেশক কতে বলা হচ্ছে ভাষা আন্দোলনের পটভূমি, খতে বলা হচ্ছে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু, অন্যান্য নেতৃত্ব ও নারী সমাজ, গতে বলা হচ্ছে জাতীয়তাবাদ বিকাশে 52 ভাষা আন্দোলনের তাৎপর্য, এবং ঘতে বলা হচ্ছে বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন। এই 4টা নির্দেশক ফলো করে আমরা আজকের উত্তর করার চেষ্টা করব। চলো আমরা শুরু করি। যে আজকের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, তোমরা এটা লিখবে, বিষয় কোড 153, আর শিরোনাম হচ্ছে ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। এটা তো আমাদের 1 নম্বর নির্দেশকে এই প্রশ্নটা দেওয়া ছিল যে ভাষা আন্দোলনের পটভূমি। আমরা এখান থেকে অ্যান্সার করা শুরু করব। যে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়। ভাষা, নৃতত্ত্ব, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভৌগোলিক পরিবেশ, খাদ্যাভ্যাস সহ সকল ক্ষেত্রে বিস্তর ব্যবধান থাকা সত্ত্বেও কেবল ধর্মের ভিত্তিতে 1000 মাইলের ব্যবধানে অবস্থিত পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের অন্তর্ভুক্ত করে এই অসম রাষ্ট্র গঠন গড়ে তোলা হয়। এই রাষ্ট্রের কর্ণধাররা প্রথমেই শোষণ ও বৈষম্যের হাতিয়ার হিসেবে বেছে নেয় বাঙালির প্রাণের ভাষা বাংলাকে। অথচ 1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার সময় পাকিস্তানের ভাষাগত জনসংখ্যার একটি পরিসংখ্যান থেকে দেখা যায় যে মোট জনসংখ্যার 54.60% বাংলা, 28.04% পাঞ্জাবি, 5.8% সিন্ধি, 7.1% পশতু, 7.2% উর্দু এবং বাকি অন্যান্য ভাষাভাষী নাগরিক। এর থেকে দেখা যায় উর্দু ছিল পাকিস্তানি ভাষাভাষীর দিক থেকে তৃতীয় স্থানে। অন্যদিকে তদানীন্তন পূর্ববঙ্গের জনসংখ্যা 4.4 কোটির মধ্যে 4.13 কোটি ছিল বাংলা ভাষাভাষী, অর্থাৎ 4.13 মধ্যে 4.13 ছিল 4.40 মধ্যে 4.13 ছিল বাংলা ভাষাভাষী। এখানে 98% বাংলা এবং মাত্র 1.1% ছিল উর্দু ভাষী। অথচ বাংলা ভাষাকে সম্পূর্ণ উপেক্ষা করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য পাকিস্তানি শাসক গোষ্ঠী বেশ কিছু পরিকল্পনা নেয়। কিন্তু সংগ্রামের ঐতিহ্যে লালিত বাঙালি জাতি ভাষার উপর এ আঘাতের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে। পাকিস্তান সৃষ্টির 6 মাস পেরোতে না পেরোতে তারা বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য রাজপথে নামে, যা 1952 সালে দ্বিতীয় পর্বের ভাষা আন্দোলনের মাধ্যমে সাফল্য লাভ করে। এটা হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের পটভূমি। এরপরে খ নম্বর নির্দেশকে যে আমাদের প্রশ্নটা দেওয়া হচ্ছিল যে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু, অন্যান্য নেতৃত্ব ও নারী সমাজ, এটা হলো আমাদের খ নম্বর নির্দেশক। এখানে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছি যে বঙ্গবন্ধুর অবদান। রাষ্ট্রভাষা কর্ম পরিষদের আহ্বায়ক সহ অনেকেই তখন দোদুল্যমানতায় ভুগছে, আপোষ করতে চাইছে সরকারের সঙ্গে। একটা বজ্র কণ্ঠ সচকিত হয়ে উঠল, সরকার কি আপোষ প্রস্তাব দিয়েছে? নাজিমুদ্দিন সরকার কি বাংলা ভাষায় দাবি মেনে নিয়েছে? যদি তা না হয় তবে আগামীকাল ধর্মঘট হবে, সেক্রেটারিয়েটের সামনে পিকেটিং হবে। এই বজ্রকণ্ঠ ছিল শেখ মুজিবের। ছাত্রনেতা শেখ মুজিবকে সমর্থন দিলেন অলি আহাদ, তোয়াহা, শওকত সাহেব, শামসুল হক। অলি আহাদ উল্লেখ করেছেন সেদিন সন্ধ্যায় যদি মুজিব ভাই ঢাকায় না পৌঁছাতেন তাহলে 11 মার্চের হরতাল, পিকেটিং কিছুই হতো না। তরুণ শেখ মুজিব সেই রাতে গোপালগঞ্জ থেকে এসে ফজলুল হক হলে অনুষ্ঠিত সভায় যোগদান করেন।
11 মার্চে সচিবালয়ের পিকেটিং করার সময় শেখ মুজিব গ্রেপ্তার হন। শেখ মুজিব সহ অন্য ছাত্রদের গ্রেপ্তারের প্রতিবাদে 13 মার্চ ছাত্র ধর্মঘট এবং 14 মার্চ প্রদেশব্যাপী দ্বিতীয় হরতাল পালিত হয়। 15 মার্চ শেখ মুজিব এবং অন্যান্য নেতৃবৃন্দ জেল থেকে মুক্তি লাভ করে। 16 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে পুকুর ধারে একটি ছাত্রসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সদস্য কারামুক্ত ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবের নেতৃত্বে অ্যাসেম্বলি হাউস অভিমুখে ছাত্রদের একটি বিক্ষোভ মিছিল পরিচালিত হলো। সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করল। রাষ্ট্রভাষা আন্দোলনের দ্বিতীয় পর্বে অর্থাৎ 1952 সালের 26 জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে পল্টনে জনসভায় ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তবে এই ঘোষণার প্রতিক্রিয়া 1948 সালের চাইতেও ব্যাপকতর ছিল। খাজা নাজিম উদ্দিনের ঘোষণায় জেলের অভ্যন্তরে তরুণ রাজনৈতিক নেতাকর্মীদের প্রতিক্রিয়া শুরু হয়। শেখ মুজিব এবং মহিউদ্দিন আহমদ তখন ঢাকা জেলে বন্দী ছিলেন। মহিউদ্দিন আহমেদের ভাষ্যমতে শেখ মুজিব অসুস্থতার ভান করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। 21 ফেব্রুয়ারি হরতাল ডেকে অ্যাসেম্বলি ঘেরাও কর্মসূচির পরামর্শ দেন শেখ মুজিব। শেখ মুজিবকে ঢাকা মেডিকেল থেকে আবারও জেলে ফেরত পাঠানো হয়। 18 ফেব্রুয়ারি শেখ মুজিবকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলে পাঠানো হয়। নারায়ণগঞ্জ স্টিমার ঘাটে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছাত্রনেতা শামসুজ্জোহা সহ কয়েকজন ছাত্রনেতার সঙ্গে কথা হয়। শেখ মুজিব পুনরায় অনুরোধ করলেন 21 ফেব্রুয়ারিতে হরতাল মিছিল শেষে আইনসভা যেন ঘেরাও করা হয় এবং বাংলা ভাষার সমর্থনে আইনসভায় সদস্যদের স্বাক্ষর আদায় করা হয়। শেখ মুজিব কারাগারে থাকা অবস্থায় বাংলা ভাষার সমর্থনে 18 ফেব্রুয়ারি অনশন শুরু করেন এবং 25 ফেব্রুয়ারি অনশন ভঙ্গ করেন। ভাষা আন্দোলনে নারী। 48 ও 52 সালের ভাষা আন্দোলনে তৎকালীন এদেশের নারী সমাজের প্রত্যক্ষ এবং সক্রিয় অংশগ্রহণ ছিল। মিছিল, স্লোগান, সভা সমিতিতে তারাও পুরুষের পাশাপাশি সংগ্রাম করেছেন। ঢাকার বিভিন্ন স্কুল কলেজ, বিশেষ করে কামরুন্নেসা স্কুল এবং ইডেন কলেজের ছাত্রীদের ভূমিকা ছিল সংগ্রামী। মিছিল মিটিংয়ে উপস্থিত থেকে নাদিরা চৌধুরী সহ আরো অনেকে পোস্টার, ফেস্টুন, লিখন এবং নানা কার্যক্রমের মাধ্যমে বাংলা ভাষা আন্দোলনের পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন। ঢাকার বাইরেও নারী সমাজের ভূমিকা ছিল সক্রিয় এবং প্রতিবাদী। যশোরে ভাষা আন্দোলনে নেতৃত্ব দানকারীদের মধ্যে একজন ছিলেন হামিদা রহমান। বগুড়ার বিশেষ ভূমিকায় ছিলেন রহিমা খাতুন, সালেহা খাতুন সহ অনেকে। ভাষা আন্দোলনে সিলেটের নারীদেরও ব্যাপক ভূমিকা ছিল। এ আন্দোলনে সংগ্রামী ভূমিকা রাখেন হাজেরা মাহমুদ, জবেদা খাতুন চৌধুরী, শাহেরা বানু, সৈয়দা লুৎফুন্নেসা খাতুন, সৈয়দা নাজিরুন্নেসা খাতুন, রাবেয়া খাতুন সহ আরো অনেকে। পোস্টার ও প্রচারপত্রের মাধ্যমে আন্দোলন সচল রাখার তৎপরতা চালানোর সময় 1949 সালের 13 আগস্ট গ্রেপ্তার হন লিলি চক্রবর্তী। এসব সংগ্রামী ভূমিকার পাশাপাশি ওই সময় বিভিন্ন স্থানে নারীরা ভাষা আন্দোলনকারীদের সহযোগিতা করেন। তাদের মধ্যে নিবেদিতা নাগ, সারা তৈফুর মাহমুদ, শাহেরা বানু উল্লেখযোগ্য। 1952 সালের 21 ফেব্রুয়ারি যারা পূর্ব বাংলা ব্যবস্থাপক পরিষদের অধিবেশন বর্জন করেন, তাদের মধ্যে আনোয়ারা খাতুন ছিলেন অন্যতম। তিনি ব্যবস্থাপক সভায় বাংলা ভাষার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। 52 ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে ছাত্রীরাও দুঃসাহসী ভূমিকা রাখেন। 21 ফেব্রুয়ারি 144 ধারা ভাঙ্গায় যারা সাহসী ভূমিকা রেখেছিলেন তারা হলেন শামসুন নাহার, রওশন আরা, সুফিয়া ইব্রাহিম সহ অনেকে। তাছাড়া নারায়ণগঞ্জে ভাষা আন্দোলনের নেত্রী মমতাজ বেগম গ্রেপ্তার হলে পুলিশ জনতার মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়েছিল। এরপরে বলা হচ্ছে ভাষা আন্দোলনে অন্যান্য নেতৃত্ব। 1952 সালের 21 ফেব্রুয়ারি 8 ফাল্গুন 1358 এ আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ 144 ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করে। গুলিতে নিহত হন বাদামতলী কমার্শিয়াল প্রেসের মালিকের ছেলে রফিক, সালাম, এম এ ক্লাসের ছাত্র বরকত ও
আব্দুল জব্বার সহ আরো অনেকে। এছাড়া 17 জন ছাত্র যুবক আহত হয়। শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে ওঠে। শোকাবহ এ ঘটনার অভিঘাতে সমগ্র পূর্ব বাংলার তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। 21শে ফেব্রুয়ারির ছাত্র হত্যার প্রতিবাদে সারা দেশে বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। 22 ও 23 ফেব্রুয়ারি ছাত্র, শ্রমিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক ও সাধারণ জনতা পূর্ণ হরতাল পালন করে এবং শোভাযাত্রা সহকারে 144 ধারা ভঙ্গ করে। 22 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন শফিউর রহমান শফিক, রিকশাচালক আউয়াল এবং অলিউল্লাহ নামক এক কিশোর। 23 ফেব্রুয়ারি ফুলবাড়িয়ার ছাত্র জনতার মিছিলেও পুলিশ অত্যাচার নিপীড়ন চালায়। এ নির্লজ্জ পাশবিক পুলিশি হামলার প্রতিবাদে মুসলিম লীগ সংসদীয় দল থেকে সেদিনই পদত্যাগ করেন। এরপরে ভাষা আন্দোলনের শহীদ স্মৃতিকে অম্লান করে রাখার জন্য মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে রাতারাতি ছাত্রদের দ্বারা গড়ে ওঠে শহীদ মিনার, যা 24 ফেব্রুয়ারি উদ্বোধন করেন শহীদ শফিউর রহমানের পিতা। 26 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক জনাব আবুল কালাম শামসুদ্দিন। এরপরে আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে জাতীয়তাবাদ বিকাশে 52 ভাষা আন্দোলনের তাৎপর্য। ভাষা আন্দোলন শুধু ভাষার মর্যাদার জন্যই গড়ে ওঠেনি। পাকিস্তানের মাত্র 7.2% জনগণ ছিল উর্দু ভাষাভাষী। পক্ষান্তরে 54.6% জনগণের ভাষা বাংলাকে উপেক্ষা বাঙালি স্বভাবতই মেনে নিতে চায়নি। এর সাথে তাদের জীবিকার্জনের প্রশ্নও জড়িত ছিল। এমনিতে পাকিস্তান সৃষ্টির পর থেকেই জনসংখ্যার সংখ্যাধিক্য বিষয়টি অমান্য করে পশ্চিম পাকিস্তানের রাজধানী প্রশাসনের কেন্দ্রবিন্দু স্থাপিত হয়। শাসকদের ভাষা উর্দুকেই তাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বেছে নেয় বাঙালিদের চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে আরও পিছিয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয়। এর সঙ্গে যুক্ত ছিল রাজনীতি সহ সর্বত্র বাঙালিকে বঞ্চিত করার পশ্চিমা মানসিকতা। তাই ভাষা আন্দোলন বাঙালিকে মুসলিম লীগের মুসলিম জাতীয়তাবাদ ও দ্বিজাতিতত্ত্ব ভিত্তিক জাতীয়তাবাদ সম্পর্কে সন্দিহান করে তোলে। অধিকার প্রতিষ্ঠার প্রথম পর্যায় হিসেবে বাংলা ভাষা প্রতিষ্ঠাকে তারা বেছে নেয়। এই বাঙালি জাতীয়তাবাদী চেতনাই 60-এর দশকে স্বৈরশাসন বিরোধী ও স্বায়ত্তশাসনের পক্ষে আন্দোলনে প্রেরণা যোগায়। প্রথমত, ভাষা আন্দোলন ছিল বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সংগঠিত গণ আন্দোলন। এটি শুধু ভাষার মর্যাদার জন্যই গড়ে ওঠেনি। ভাষা আন্দোলনের ফলে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে। অধিকার প্রতিষ্ঠার প্রথম পর্যায় হিসেবে বাংলা ভাষা প্রতিষ্ঠাকে বাঙালিরা বেছে নেয়। এই বাঙালি জাতীয়তাবাদী চেতনাই 60-এর দশকে স্বৈরশাসন বিরোধী ও স্বায়ত্তশাসনের পক্ষে আন্দোলনে প্রেরণা যোগায়। দ্বিতীয়ত, ভাষা আন্দোলনের ফলে অসাম্প্রদায়িক রাজনীতির বিকাশ ঘটে। এই আন্দোলন দ্বিজাতিতত্ত্বের ধর্মীয় চেতনার মূলে আঘাত হানে। পাকিস্তান সৃষ্টির সাম্প্রদায়িক ভিত্তি ভেঙে বাঙালিরা অসাম্প্রদায়িক চেতনার আন্দোলন শুরু করে। এর ফলে ধীরে ধীরে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে ওঠে। তৃতীয়ত, ভাষা আন্দোলনে মুসলিম লীগ জনগণের মানসিকতা ও স্বার্থ উপেক্ষা করে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে 1954 সালের নির্বাচনে দলটির শোচনীয়ভাবে পরাজয় ঘটে। এরপর আর কোনো নির্বাচনে মুসলিম লীগ জয়ী হয়নি। চতুর্থত, 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক 21শে ফেব্রুয়ারি শোক দিবস হিসেবে ছুটি ও শহীদ দিবস ঘোষণা করে। 1956 সালের সংবিধানে বাংলা ভাষা সাংবিধানিক স্বীকৃতি পায়। 1962 সালের সংবিধানে তা বহাল থাকে। পঞ্চমত, যুক্তফ্রন্ট পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য তুলে ধরে, যা 60-এর দশকে আওয়ামী লীগের 6 দফায় পরিস্ফুটিত হয়। স্বায়ত্তশাসন আন্দোলন চূড়ান্তভাবে স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়, যার প্রেরণা ছিল ভাষা আন্দোলন। ষষ্ঠত বলা হচ্ছে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো কর্তৃক 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। ঘ নাম্বার নির্দেশক থেকে আমাদের এই প্রশ্ন করা হচ্ছে,
যে বাংলা ভাষার জাতিকরণ। 1999 সালে ইউনেস্কো কর্তৃক বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃত এবং 2010 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এখন থেকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হবে। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, আর এভাবেই বাংলা ভাষার বিশ্বায়ন প্রক্রিয়া চলমান। 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ইউনেস্কো কর্তৃক বাংলা ভাষাকে স্বীকৃতি বিশ্ব দরবারে এনে দিয়েছে এক বিশাল খ্যাতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে অমর একুশের উদযাপন নিঃসন্দেহে এক বিশাল জাতীয় গৌরব ও সম্মানের। 2000 সাল থেকে ইউনেস্কো এর সদস্য রাষ্ট্রগুলো এ দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। 2001 সালের 15 মার্চ বিশ্বের সব মাতৃভাষার গবেষণা, উন্নয়ন ও সংরক্ষণে কাজ করার উদ্যোগে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকার সেগুনবাগিচায়। বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভাষা সংক্রান্ত গবেষণা, ভাষা সংরক্ষণ ও প্রশিক্ষণের পাশাপাশি এটি ভাষার ক্ষেত্র আন্তর্জাতিক সেতুবন্ধন হিসেবে কাজ করছে, যা বাংলা ভাষাকে বিশ্ব মর্যাদায় আসীন করতে ভূমিকা রাখছে। 2010 সালের 3 নভেম্বর জাতিসংঘের 65তম সাধারণ অধিবেশনের চতুর্থ কমিটিতে বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি উত্থাপন করে এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ফলে এটি বাঙালি জাতি বাংলা ভাষার প্রতি বিশ্ববাসীর অকুণ্ঠ সমর্থন এবং সম্মান প্রদর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে। এরপরে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বাংলা ভাষা ও সাংস্কৃতিক চর্চা বিশ্বজুড়ে বেড়ে চলছে। মাতৃভাষার সংখ্যার বিচারে বাংলা ভাষা পৃথিবীর একটি শক্তিশালী ভাষা। একমাত্র আফ্রিকার সিয়েরা লিওনে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেয়া হয়েছে। সম্প্রতি 2016 সালে অস্ট্রেলিয়ার সংসদ বাংলাকে স্বীকৃতির বিল পাস করে, ফলে বাংলা ভাষা লাভ করে এক অনন্য মর্যাদা। এই মুহূর্তে বহির্বিশ্বের 30টি দেশের 100টি বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে বাংলা বিভাগ। সেখানে প্রতি বছর হাজার হাজার অবাঙালি পড়ুয়া বাংলা ভাষা শিক্ষা ও গবেষণার কাজ করছে। এছাড়া চীনা ভাষায় রবীন্দ্র রচনাবলীর 33 খণ্ডের অনুবাদ এবং লালনের গান ও দর্শন ইংরেজি ও জাপানি ভাষায় অনুবাদ হয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, আজকের অ্যান্সার পত্র। তোমরা যাই হোক এখান থেকে লিখবে, সুন্দরভাবে লিখবে, পয়েন্ট আকারে আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি এভাবে লিখবে। তোমরা সুন্দরভাবে খাতা মার্জিন টেনে লিখবে। যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।